এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আখরুজ্জামান সাহেব। এনবিটিভিতে প্রথমে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে আপনার কাছে জানতে চাইব, এই যে এখানে লড়াই, এই লড়াইটা কতটা কঠিন মনে করছেন? দেখুন, যে কোনো লড়াই কঠিন লড়াই, কোনো লড়াইকে ছোট করে দেখার কোনো জায়গা নেই। নির্বাচন যখন আসে, নির্বাচক মণ্ডলী সিদ্ধান্ত নেয় এবং যতদিন না রেজাল্ট হয় ততক্ষণ পর্যন্ত একটা বাংলার মধ্যে চাপ থাকে। তবে এইটুকু আপনাকে বলি যে এখানে আমার প্রতিপক্ষ বলতে কিছুই নেই। মানুষ বলছে যে আমি এক নম্বরে আছি, দ্বিতীয় কারা হবে এই লড়াইয়ে তারা ব্যস্ত আছে। এটাই আমার স্বস্তির মূল কারণ। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে, মানুষের স্বতঃস্ফূর্ত সারা, ব্যাপক সারা। মানুষ বলছে যে আমরা মমতা ব্যানার্জিকে চাই, মমতা ব্যানার্জি প্রার্থী হিসাবে আমাকে তারা আবার এখান থেকে নির্বাচিত করবে। মানুষ এখানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে। বিরোধীরা বলছে আপনি একসময় কংগ্রেসের এমএলএ ছিলেন, কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন, তৃণমূলে আপনি জিতে আবার বিজেপিতে চলে যাবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যেটা আছে, সকলেই কিন্তু 85% কংগ্রেসের বুক চিরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। আমার নেত্রী, উনিও একসময় তৃণমূল কংগ্রেস করতেন এবং তৃণমূল কংগ্রেসে উনি জন্ম দিয়েছেন। আমার জেলা সভাপতি, উনিও একসময় কংগ্রেস করতেন। এক কথায় তৃণমূল কংগ্রেসে 80% প্রাদেশিক নেতা যারা আছেন সকলেই কংগ্রেসের বুক চিরে তৃণমূল কংগ্রেস করেছেন। আমার নেত্রীকে কেন তৃণমূল কংগ্রেস করতে হলো গঠনটা, এটা আপনার ভাবা দরকার। আমার নেত্রী প্রথম থেকেই যে আঙুলটা উঠাচ্ছিলেন, 34 বছরে বাম শাসনে বাংলার বুকে সন্ত্রাস, বাংলার কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, কত মায়ের কোল খালি করে দিয়েছে, সে বাংলার মানুষ দেখেছে। সেই সময় যখন স্বৈরাচারী বামফ্রন্টের বিরুদ্ধে আমার নেত্রী যুব কংগ্রেসের নেত্রী হিসেবে আন্দোলন করতেন, পেছন থেকে কংগ্রেস নেতারা সিপিএফ সঙ্গে একটা ম্যাচ ফিক্সআপ করে সিপিএমের বিরুদ্ধে আন্দোলনে যেতে দিত না। কংগ্রেসের যে একটা ইন্টারনাল সিপিএমের আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই কারণে বাংলায় 34 বছর মানুষ বামফ্রন্টের অত্যাচারিত হয়েছে। সেখান থেকেই আমার নেত্রী প্রথম বিদ্রোহ যে কংগ্রেস সিপিএম বি টিম। আমার নেত্রী যে কথাটা বলেছিলেন, আজকে সেটা সরাসরি প্রমাণ হয়ে গেছে। আজকে সিপিএমের কোলে আজকে কংগ্রেস জ্বলছে, এটাই আমাদের সফলতা। আমি শুধু একাই কংগ্রেস থেকে আসেনি, আমার নেত্রী নিজেও কংগ্রেস থেকে আজকে নতুন তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী নাসের শেখ সে অভিযোগ করছে যে আপনি কংগ্রেসের থেকে দুবারে এমএলএ হয়েছেন, কিন্তু এলাকায় কোনো কাজ করেননি, মানুষ আপনার সাথে নেই, কি বলবেন? একটা বিরোধী দলের প্রার্থী তার প্রতিপক্ষ সম্বন্ধে কি ভালো কথা বলে আপনি কি আশা করেন? সে তো লড়াই ময়দানে ওকে অনেক মিথ্যা, ওকে বানিয়ে অনেক কথা ওকে তুলতে হবে, প্রচার করতে হবে, অনেক মিথ্যাকে তাকে সত্য বলে প্রমাণিত করতে হবে। এটাই তো তাদের চরিত্র, বিরোধীদের চরিত্র, এটাই হবে। এই বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই, একদিকে তৃণমূল কংগ্রেস, আপনি প্রার্থী, অন্যদিকে জাতীয় কংগ্রেস, অন্যদিকে বিজেপি এবং নির্দল প্রার্থী তিনিও বলছেন আমি সমানে লড়াই করছি। আপনি কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন? দেখুন, এখানে প্রতিপক্ষ আমি আপনার প্রথম বললাম যে লোকসভা নিরিখে আমরা 93,000 ভোট পেয়েছি তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেস সিপিএমের জোট হয়েছে না ঘোট হয়েছে আমি নিজেও জানি না। এখানে যারা সিপিএমের বন্ধুরা কোথাও কংগ্রেসের সঙ্গে জোট করছে, কোথাও তারা বিজেপিকে সমর্থন করছে, কোথাও তারা নির্দলকে সমর্থন করছে, কিছু কিছু ক্ষেত্রে আমাকেও সমর্থন করছে। অর্থাৎ এখানে কংগ্রেস আর সিপিএমের যে জোট বলতে যেটা বোঝায়, এটা ঘোট হয়েছে। তারা বলছে শামশেরগঞ্জে কংগ্রেস কেন প্রার্থী দিল, আমরা সিপিএম প্রার্থী দিলাম। তো এখানে জোট আর ঘোট বলে কিছু নেই। সেহেতু কংগ্রেসের যে এটা ছিল সেটা মানুষ দেখে নেই যে জোট হয়নি, সেহেতু কংগ্রেস এখানে প্রশ্ন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্দলে যিনি প্রার্থী হয়েছেন, একসময় তৃণমূলের নেতা ছিলেন, এখনও জেলা পরিষদের সদস্য। আপনি ওই জায়গাটায় বলছেন না যে তৃণমূলের জেলা পরিষদের সদস্য পকেটে রেখে আজকে সে নির্দলে রয়েছে। আমি কিন্তু কংগ্রেসের এমএলএ থেকে পদক করে নির্বাচন লড়াই করছি। আপনি এটা জেনে রাখুন। এনডিটিভি পর্দায় যে সমস্ত দর্শকগণ দেখছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমি কংগ্রেসের যে টিকিটে নির্বাচিত এমএলএ, আমি পদত্যাগ করে আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে গেছি। কিন্তু আপনি যে নির্দল বন্ধুর কথা বলছেন, উনি কিন্তু এখনও তৃণমূলের প্রতীকে জেলা পরিষদ সদস্য, সেটা কিন্তু রিজাইন করা করে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে আসেননি। তাছাড়া উনি তৃণমূল থেকে পদত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করলেন, বড় বড় কথা বললেন। তারপরে দুদিন পরে দেখছি আবার কংগ্রেসের নেতাকে অধীর চৌধুরীকে উনি গালাগালি করছেন, বলছেন যে উনি কি বলছেন, বেঈমান, বিশ্বাসঘাতক।
তারপরে আবার ওনা এখন মানে শখ হয়েছে নির্বাচনে লড়বে, অনেক এদিক ওদিকার পয়সা আছে, পয়সার ব্যাপার আছে, সেহেতু আমার প্রতিপক্ষ এখানে কে যে হবে, বিজেপি গতবার যে ভোটটা পেয়েছিল 28,000, মানুষ আমাকে বলছে যে তারাও আমাকে সমর্থন করবে, সেহেতু ওদেরকে জিজ্ঞেস করুন না কংগ্রেস সিপিএমের জোটকে বা নির্দল বা এসডিপিআই সহ যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন তার দ্বিতীয় স্থানে কোথায় যাবে। মানুষ বলছে আমি মমতা ব্যানার্জি প্রার্থী, আমি এখানে প্রথম আছি, দ্বিতীয় কে হবে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী তাহলে? আমি তো বললাম যে আমি প্রথম আছি, আপনার কথাটা আপনাকে এইভাবে ঘুরিয়ে বলতে হবে। মানুষ বলছে আমি প্রথম আছি, দ্বিতীয় জায়গায় কারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, কে দ্বিতীয় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারাই জানে, আমি জানি না। এলাকার সাধারণ মানুষের কাছে আপনি কি চাইবেন? আশীর্বাদ দেওয়া চাইব, তারা আমাকে, দেশ এখন বিপদে আছে। আপনি দেখেছেন যে যোগী আদিত্যনাথের মতো নেতা, যিনি বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব, আজকে ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে, লুণ্ঠিত করছে, বলছে বিজেপি বাংলায় দখল করবে, উনি গোহত্যা বন্ধ করে মুসলমানের কুরবানি বন্ধ করবেন। উনি বলছেন যে আজকে জয় শ্রীরাম বলবে, সারা বাংলার মানুষকে উনি জয় শ্রীরাম বলবেন, অর্থাৎ মুসলমানের সালাম কালাম যে রীতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থাকবে না। 2.5 কোটি বাংলার যে মুসলমান তারা নাকি বাংলাদেশে অনুপ্রবেশকারী, এটা বলছে কে? বিজেপির সর্বোচ্চ নেতা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে আমার নেত্রী বলছে যে বাংলার বুকে মসজিদে আজান হবে, মন্দিরে ঘণ্টা বাজবে, মন্দিরে পুজো হবে, আপনার গির্জায় ঘণ্টা বাজবে, সম্প্রীতির বার্তা নিয়ে সব ধর্মের মানুষ আমরা একে অপরের পরিপূরক হিসেবে বাস করবে। নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আর আপনাকে বলি যে যোগী আদিত্যনাথ যে কথা বলেছে এরা যে কার্যকারী করবে, আপনি দেখেছেন যে আমাদের জঙ্গিপুরে বাই ইলেকশন হচ্ছে, শামসেরগঞ্জে বাই ইলেকশন হচ্ছে। আপনার সারা জাহানের মুসলিম সমাজের যে পবিত্র উৎসবের দিন, যে আমাদের পবিত্র ঈদের দিন, সেই দিনটিতে তারা আজকে বলছে নাকি গণতন্ত্র উৎসব করতে হবে, নাকি সেদিন নির্বাচন করতে হবে। তার মানে মুসলমান সম্প্রদায়কে যে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ, সেই বার্তা তারা কার্যকারী করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমার নেত্রী যে কথা বলেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমার এই পশ্চিমবঙ্গটা হবে, এখানে সকলেই মিলেমিশে আমরা বসবাস করব। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন ভারতবর্ষের সংবিধানকে স্বীকৃতি দিয়ে আমার নেত্রী বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সোনার বাংলা গড়তে চাইছেন। বাংলার মানুষের কাছে আগামী দিনে বিজেপি যে একটা বিপদ, মানুষ সেটা হারে হারে উপলব্ধি করছে। একেবারেই সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, এই করোনা পরিস্থিতিতে ভোট, আগামী 26 তারিখ এই বিধানসভা কেন্দ্রে ভোট, এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কি সাবধানবাদী করবে, রঘুনাথগঞ্জ এলাকার মানুষের কাছে কি বলবেন? দেখুন, গত বছর করোনা যখন হয়েছিল, আপনি দেখবেন আমার অতীত রেকর্ডগুলো দেখবেন, আমি নিজে প্রতিটি গ্রামে গ্রামে যখন মানুষ খাবার অভাবে যখন ত্রাই করছিল, আমি নিজে বুথে বুথে গিয়ে, আমি সব বুথে যেতে না পারলেও আমার যে সিস্টেম, সাংগঠনিক সিস্টেমের মাধ্যমে প্রতি বুথে বুথে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। মানুষ যাতে বিপদে না পড়ে, সামাজিক দূরত্ব বজায় রাখে, আমি রাস্তায় নেমে মানুষকে সচেতন করেছি, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি। বাজার ঘাটে তারা যাতে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করেন, আমি নিজে প্রচুর মাস্ক এবং স্যানিটাইজার মানুষকে সচেতন করার লক্ষ্যে তাদের বিতরণ করেছি। এবং তাদের এই যে করোনা মহামারী সম্বন্ধে তাদের সচেতন করতে গিয়ে আপনি জানবেন যে আমি নিজে করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম। শুধু আমি নয়, আমার নিজের ছেলে, আমার স্ত্রী এবং আমার ড্রাইভার, আমার সিকিউরিটি সকল করোনা রোগে আক্রান্ত হয়ে আমরা মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে হসপিটালে দীর্ঘ 20 দিন আমি ভর্তি থাকার পর এই করোনা রোগে আক্রান্ত হয়ে এলাকার মানুষের ভালোবাসা দোয়া আশীর্বাদকে পাথেয় করে আবার ফিরে এসেছি। আবার সেই বার্তা আমরা মানুষকে দিতে চাইব যে তারা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, মাস্ক ব্যবহার করে এবং এই করোনা মহামারী রোগ থেকে তা যেন সজাগ সতর্ক থাকে। এবং আমিও এইভাবে মানুষকে সচেতন করার লক্ষ্যে আবার রাস্তায় নেমে, তাতে মানুষের জন্য যদি নিজের জীবন বিপন্ন হয় আমরা তাতেও পিছু হব না, মানুষের সাথে মানুষের পাশে থেকে তাদের বার্তা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আখরুজ্জামানের সঙ্গে। তিনি বলছেন এই বিধানসভা কেন্দ্রে তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী এবং তিনি যে কজন প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছেন জনগণের সমর্থনের দিক দিয়ে। এবং সেই সাথে সাথে তিনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে তৃণমূল কংগ্রেসকে জেতাতেই হবে এবং এই করোনা বিধিকে মানুষকে মেনে সাবধানবাণী জানিয়েছেন। ক্যামেরায় আব্দুস সামাদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি, রঘুনাথগঞ্জ।